দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত। শিমুলিয়া বাংলা বাজার ফেরিতে অতিরিক্ত যাত্রী চাপে নারী ও শিশুসহ নিহত ৫, অর্ধশত আহত। ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রার খেসারত। স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে। নিজ সোর্স না চেনা ও প্রমাণ লুকোনোর অভিযোগ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই ৩০ রোজা শেষে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে করোনার কারণে উন্মুক্ত স্থানে নয়, মসজিদে হবে ঈদের জামাত। সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই তথ্য জানান। ফলে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। রমজান মাস জুড়ে রোজা রাখার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ উল ফিতর উদযাপন করেন মুসলমানরা। করোনার বিস্তার রোধে এবছর স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে উন্মুক্ত স্থানে নয়, মসজিদে ঈদ উল ফিতরের নামাজ পড়তে হবে। মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করা সহ কিছু শর্ত পালন সাপেক্ষে মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। 12ই মে 2021 খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 14ই মে 2021 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে ঈদ করতে যাচ্ছিলেন স্বজনদের সঙ্গে, তবে বাড়ি ফিরলেন লাশ হয়ে। শিমুলিয়া ঘাট থেকে গাদাগাদি করে ফেরিতে বাংলা বাজারে নেমে ভিড়ের চাপে মৃত্যু হয়েছে এক কিশোর সহ ৫ জনের, আহত অন্তত ৫০ জন। চলমান লকডাউনের মধ্যে ফেরি চলাচলের কথা শুরু জরুরি সেবার যানবাহনের জন্য, তবে সে বিধিনিষেধ মানেনি কেউ। কদিন ধরেই পা ফেলার জায়গা ছিল না ফেরিতে। নামানো হয়েছিল বিজিবি, চাপ সামাল দিতে বাড়ানো হয়েছিল ফেরির সংখ্যাও। তারপরও ঠেকানো গেল না বিপর্যয়। ঘাটে ফেরি আসার অপেক্ষায় সময় নেই, তাই কে কার আগে উঠবেন সে নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। জায়গা না পেয়ে ফেরির বাইরের অংশে ঝুলে উত্তাল পদ্মা পাড়ি দিয়েছেন অনেকে। প্রতি ফেরিতে পার হয়েছেন ৬ থেকে ৭,০০০ যাত্রী। বুধবার বেলা 11:15টার দিকে শিমুলিয়া ঘাট থেকে প্রায় ৩,০০০ যাত্রী নিয়ে রওনা হয় রো ফেরি শাহপরান। 12টার দিকে বাংলাবাজার ঘাটে নোঙর ফেলার সঙ্গে সঙ্গে শুরু হয় নামার লড়াই। তার নাম্বার থেকে ফোন গেছে, তো আমরা সেই সুবাদে মুলাদি থেকে এসে মাত্র পৌঁছলাম। এসে দেখি হ্যাঁ, আমাদের ঘটনা সত্য, আমার মামা মারা গেছে। আমরা শনাক্ত করেছি। গরমের কোনো শেষ নাই, যেমন মানুষের চাপ ও মোটরসাইকেল একবার অতিরিক্ত চাপ। বছর ঈদের ছুটি, বাড়িতে আসতেই হবে, যাওয়া লাগবে এই কারণেই। এ সময় ভিড়ের চাপে মৃত্যু হয় এক কিশোরের। এরপর রো ফেরি এনায়েতপুরীতে ভিড়ের চাপে 2 নারী সহ মারা যান 4 জন। আহতদের ভর্তি করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। বাড়িমুখী বিপুল এই জনস্রোত ঠেকানো সম্ভব নয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ লোকজনের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাদের পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু যতটুকু সম্ভব তার মধ্যে থেকে আমাদের কাজ করতে হচ্ছে এবং আমরা কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছি। পরে নিহতদের পরিবার প্রতি 20,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা জানান মাদারীপুরের জেলা প্রশাসক। অতিরিক্ত রোদের তাপে এবং মানুষের গরমের চাপে এখানে মানুষ মারা গেছেন এবং আমরা 5 জন লাশ আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা মানুষের এই যে লাশগুলো পরিবহন করা এবং সৎকার করার জন্য আমরা লাশ প্রতি 20,000 টাকা করে সরকারি পক্ষ থেকে অনুদান দিচ্ছি। এদিকে শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপে উঠতে পারেনি কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার গাড়ি। ঘাটে প্রবেশের 1 কিলোমিটার আগে গাড়ি বন্ধ করে দেয়ায় যানজট ছড়িয়ে যায় 7 কিলোমিটার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে বন্ধ আন্তঃজেলা যাত্রীবাহী বাস, তাই 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে হলেও মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। ঢাকার সীমানা ছাড়তে পায়ে হেঁটে যাচ্ছেন তারা। এভাবে চলাচলের কারণে করোনা সংক্রমণ ঝুঁকি বহুগুণ বাড়ছে বলছেন রোগতত্ত্ববিদরা।
এই জনস্রোত দেখে বোঝার উপায় নেই দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। বুধবার সকাল থেকে গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়। বেশিরভাগের উদ্দেশ্য পায়ে হেঁটে আমিনবাজার পৌঁছানো। পরে সেখান থেকে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার বা মাইক্রোবাস কিংবা ট্রাকে করে যাবেন গন্তব্যে। এই সুযোগ নিচ্ছেন চালকরা। যাত্রীদের গুনতে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া। মোটরসাইকেল পাইলাম না, 1000 টাকা ভাড়া, দুজন 2000 টাকা ভাড়া, 100 টাকার ভাড়া কেমন দেবো? প্রাইভেটে চাই 700-800 টাকা করে, আর গাড়ি তো পাই না দাম কেমনে। সিরাজগঞ্জ রোডে 3000 টাকা চাচ্ছে, তেমন আমাদের দেওয়া তো সম্ভব না। এদিকে আব্দুল্লাহপুরে বুধবার দিনে দুপুরে প্রকাশ্যেই চলছিল আন্তজেলা বাস। পরে খবর পেয়ে পুলিশ এসে বন্ধ করে দেয়। আমরা গাড়ির উদ্দেশ্যে ছাড়ছি, 200 দেয়, 300 দেয়, 400 দেয়, 500 দেয়। গাবতলী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ থেকে মোটরসাইকেলে করেও ঢাকার বাইরে ছুটছেন অনেকেই। ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন, সেই সঙ্গে নিচ্ছেন 2 জন যাত্রী। করোনা অবস্থায় তো আমাদেরও খারাপ অবস্থা। আমাদের এমন হয় যে আমরা ঘরে বাজার নিতে পারতেছি না, আমাদের যাইতে হয় এখানে তেল খরচ, তারপরে বাড়িতে যাইতে হয়, বাবা মা যাইতে বলতেছে। হ্যাঁ, বাইকের রিস্ক এখন বস, আমাদেরও চাকরি বাকরি নাই, আমাদেরও চলতে হয়। ঠিক না, ঠিক আছে, এখন তো সবসময় নেই, এই জন্য তো নিচ্ছি, যাও রাস্তায় জন্য সবসময় গাড়ি যাইতো না, বোঝন নাই জন্য যাওয়া। এভাবে গাদাগাদি করে চলাচলের চেয়ে সীমিত পরিসরে আন্তজেলা বাস চালু থাকলে ঝুঁকি কমতো বলে মনে করছেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদরা। যারা বাড়ি যেতে চান তারা কারা, কোথায় থাকেন, কতজন, সেটা একটা তালিকা তৈরি করা। কাউকে একদিন, কাউকে তার পরের দিন, কাউকে তার পরের দিন, এভাবে 1 মাস ভাবে 30 দিনে আমরা ভেঙে ভেঙে যারা বাড়ি যেতে চান তাদেরকে আমরা ছুটি দিতে পারি। স্বাস্থ্য সতর্কতা মানতে অনীহার কারণে ঈদের পর করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় সংক্রমণের হার আরও খানিকটা কমল। গত 24 ঘন্টায় নতুন 1140 জন রোগী নিয়ে শনাক্তের হার 7.45। গতকাল ছিল 8.67। 24 ঘন্টায় আরও মৃত্যু হয়েছে 40 জনের। বুধবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 459টি ল্যাবে 15,296 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1140 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এড়িয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,77,397 জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.45%। করোনায় আরও মৃত্যু হয়েছে 40 জনের। মৃতদের মধ্যে পুরুষ 27 এবং নারী 13 জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি 12,045 জনের। ঈদে গাদাগাদি করে বাড়ি ফেরায় আবারও সংক্রমণের শঙ্কা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের। যে প্রস্তাবটি দিয়েছি সেটি আমরা মনে করি যে এখানে আমরা বিজ্ঞানকে প্রাধান্য দিয়েছি, কারণ খোলামেলা জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়ালে, বায়ু প্রবাহ থাকলে সেটি কিন্তু সংক্রমণ না ছড়ানোর কাজে সহায়তা করবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম মন্ত্রণালয় যেটি বলেছেন এটি আমরা পরীক্ষা করে দেখব, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আশা করি এই বিষয়টি খুব দ্রুত আমরা সুরাহা করতে পারব। এদিকে নতুন করে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 2,928 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,18,249 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এখন অক্সিজেন লাগছে না, প্রেসার, ডায়াবেটিক নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াসের পরিবারের সাথে কথা বলে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মঙ্গলবার যা বলেছিলাম তার চেয়ে বুধবার আরও ইমপ্রুভ করেছে। গত 11 এপ্রিল করোনা আক্রান্ত হয়ে 14 দিন পরও করোনা ভাইরাস পজিটিভ আসে। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য 27 এপ্রিল রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান ও কয়েকটি পরীক্ষার পর সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই 10 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ঈদের পর দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যা হবে ভয়াবহ। মে মাসের শেষে বা জুনের মাঝামাঝিতে দেখা দিতে পারে তীব্র সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল ও অক্সিজেন সরবরাহ এখন থেকে প্রস্তুত রাখতে হবে। দেশে এপ্রিল মাসের শুরুতে করোনার তীব্র সংক্রমণ দেখা দেয়। এ সময় হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট হয়। এরপর গত মাসের শেষ দিকে আবার সংক্রমণ কমতে থাকে।
এবং এখনো কমছে। তবে গত কয়েকদিন স্বাস্থ্যবিধি না মেনেই ঈদে গ্রামের বাড়ির উদ্দেশ্যে সড়কে ঢল নামে লাখো মানুষের। আবার ঈদের কেনাকাটা করতে দোকানপাট ও শপিং মলে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর সংক্রমণ তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মানুষের যেভাবে বিচরণ এবং ভারতীয় মিউট্যান্ট ভেরিয়েন্টটা আসছে এবং এটা যেভাবে ছড়াচ্ছে, এই জন্য আমাদের একটা তৃতীয় ঢেউ আমরা মনে করতেছি হবে মের শেষের দিক থেকে শুরু করে জুনের মাঝামাঝিতে গিয়ে আমরা দেখতে পাবো। সংক্রমণ কমে আসার পর স্বাস্থ্যবিধি পালনে উদাসীন হয়ে পড়ে সাধারণ মানুষ। এক্ষেত্রে তদারকির অভাব আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসন আরো তদারকি করা উচিত ছিল সমন্বিতভাবে, যে ঈদ আসলে এই ঘটনাগুলো ঘটবে তাহলে আমরা ঘাট পর্যন্ত যেতে দেব কেন, আগেই আটকানো দরকার ছিল, অথবা কারফিউ দেবেন কিনা। ভারতের নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। সেখানে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিশেষজ্ঞরা বলছেন ভারতের কথা মাথায় রেখে দেশে হাসপাতালগুলো প্রস্তুত করতে হবে। লকডাউন তো সবসময় সারা জীবনের স্থায়ী বন্দোবস্ত নয়, কিন্তু আমাদেরকে করোনা যতদিন পর্যন্ত নিয়ন্ত্রিত না হবে ততদিন পর্যন্ত আমরা যেন স্বাস্থ্যবিধি মানি। ইন্ডিয়ার সঙ্গে যে সংলগ্ন যেসব ডিস্ট্রিক্ট আছে সেই সব ডিস্ট্রিক্ট গুলাতে আমাদের হাসপাতালগুলো রেডি করা উচিত, মানে অক্সিজেনের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করা উচিত। স্বাস্থ্যবিধি মানাতে আবারও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভারতীয় ধরন ছড়ানো ঠেকাতে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এটি মোকাবেলায় ভারত ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। বলছেন এখনই প্রতিরোধের ব্যবস্থা না নিলে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। ভারতের মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের পর এবার করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ পূর্বের 5 রাজ্যে। ভারতের ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে দেশেও। যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত 4 জনের দেহে শনাক্ত হয় এ ধরন। এটি নিয়ন্ত্রণে তাই এখনই সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন প্রায় 4000 মতো লোক মারা যাচ্ছে। ভাইরাসের রূপ পরিবর্তন হয়ে খুব একটা অ্যাগ্রেসিভ ভাইরাস বা ভিরুলেন্ট ভাইরাস আসছে বলেই সেটা হচ্ছে। এবং এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রেন, যেটাকে বলা হচ্ছে ডাবল মিউটেন্ট স্ট্রেন বলছে, আবার ট্রিপল মিউটেশন ওদের দেশে আসছে। এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা যে একটা নতুন একটা ভ্যারিয়েন্ট, সেটা অলরেডি ইউকেতে পাওয়া গেছে এবং ইউকে অলরেডি ডিক্লেয়ার করেছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা হলো ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। ভাইরাসের জেনেটিক মিউটেশনের কারণে তৈরি হয় নানা ভ্যারিয়েন্ট। প্রাথমিকভাবে ভারতীয় ভ্যারিয়েন্টটি সংক্রমণ, জটিলতা ও মৃত্যুহার বিবেচনায় অনেক বেশি শক্তিশালী। এমন কোনো অর্গান নাই, লিভার, কিডনি, হার্ট, ব্রেন, লাং, কোনো শরীরের কোনো অংশ বাকি নাই যে এটা ইনভলভ না করে। যত দিন যাচ্ছে ঠেকানোর একটাই রাস্তা, এটার প্রিভেনশন। এইটাতে আমাদেরকে জোর দিতে, কারণ ভ্যারিয়েন্ট যেটাই আসছে ট্রিটমেন্ট তো তেমন কিছু নাই। এই ব্রাজিলিয়ান বলেন আর আমেরিকানি বলেন আর ইন্ডিয়ানই বলেন, ওষুধপত্র তো নতুন কিছু এখনো আসে নাই। আমাদের প্রিকশন আমাদের নিতেই হবে, আমাদের বর্ডার সিল থাকতেই হবে, আমাদের ধরেন যে কেসগুলো আইডেন্টিফাইড হলো সেই কোয়ারেন্টাইন ঠিকমতো করতে হবে, নর্মাল পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং ঠিকমতো করতে হবে, আরো স্ট্রিক্টলি লকডাউন মেনটেন করতে হবে। এই যে আমরা গাদাগাদি করে গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে ঈদ উপলক্ষে, এগুলো কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। ভ্যারিয়েন্টটি যত শক্তিশালী হোক, মাস্ক পরলে ও স্বাস্থ্যবিধি মেনে চললে তা প্রতিরোধ সম্ভব। পাশাপাশি যত দ্রুত সম্ভব টিকার পরিধি বাড়ানোর তাগিদও দিচ্ছেন জনস্বাস্থ্যবিদেরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের উপহারের 5 লাখ করোনা টিকা দ্বিতীয় ডোজের ব্যবস্থা রেখে দেয়া হবে 5 লাখ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে। আর সিনোফার্মে কেনা টিকার প্রথম চালান জুন-জুলাই নাগাদ আসবে বলে আশাবাদী পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, করোনা মোকাবেলায় সব সময়ই ঢাকার পাশে থাকবে চীন। চীন থেকে পাওয়া উপহারের 5 লাখ ডোজ টিকা পাচ্ছে বিশেষ একটি গ্রুপ। তাদের মধ্যে আছেন চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টেরা।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর কাছ থেকে টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দ্বিতীয় ডোজের ব্যবস্থা রেখেই 2.5 লাখ ব্যক্তিকে এই টিকা দেয়া হবে। আর চীন থেকে কেনা সিনোফার্মের টিকাও আসবে শীঘ্রই। বাংলাদেশের সকলকে যাদেরই ভ্যাকসিন প্রয়োজন হবে সেই ভ্যাকসিনের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। এবং চায়নার সাথে কথা হয়েছে। We have discussed with the ambassador, honorable ambassador, who is here. He has been discussing with me regarding supply of further vaccine. টিকা পেতে দেরি প্রশ্নে চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের স্বার্থেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সে কারণেই সিনোফার্মের টিকা কেনার সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। And in our country we have certain regulations. বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি নেই এমন কোনো টিকা এদেশের জনগণের উপর প্রয়োগ করা হবে না। যখনই চীনের টিকা WHO সবুজ সংকেত পেয়েছে তখনই আমরা এই টিকা কেনার সিদ্ধান্ত নেই। এখানে কোনো পক্ষেরই দেরি হয়নি। চীনা রাষ্ট্রদূত বলেছেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে করোনা মহামারী মোকাবেলায় ঢাকা বেইজিং এক হয়ে কাজ করবে। চাহিদা অনুযায়ী টিকা সরবরাহে সর্বোচ্চ চেষ্টা চালাবে চীন। আমরা নিজেদের সাধ্যমতো বন্ধু রাষ্ট্রগুলোকে সহযোগিতা করার চেষ্টা করছি। অভ্যন্তরীণ চাহিদা থাকার পরও আমরা আমাদের বন্ধু রাষ্ট্রে টিকা পাঠাচ্ছি, কারণ চীন বিশ্বাস করে বন্ধুরা ভালো না থাকলে নিজেও ভালো থাকা যায় না। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বড় প্রকল্পে চীন সহযোগিতা দিচ্ছে মন্তব্য করে দুই মন্ত্রী চীনের উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এখন টিকা নিয়ে তারা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোয়াড প্রশ্নে নিজ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তার সঙ্গে আলোচনার পর পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ভাষাগত দুর্বলতার কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি লি জিমিং। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুপক্ষের মধ্যে এই আলোচনা হয়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন 4 দেশীয় জোট কোয়াডে আছে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। কাগজ কলমে ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ নিরাপত্তা নিয়ে কাজ করছে এ জোট। তবে বেইজিং মনে করে এটি চীন বিরোধী এক ক্লাব, আর এতে বাংলাদেশ যোগ দিক তা চাইছেন না শি জিনপিং এর প্রশাসন। এ নিয়ে চীন ভারতের তৎপরতার পর পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অর্থনৈতিক সুবিধা না থাকলে কোনো জোটে যোগ দিতে আগ্রহী নয় ঢাকা। বজায় থাকছে জোট নিরপেক্ষতা নীতি। আর আমরা বলেছি যে আমরা কোনো ধরনের ডিফেন্স প্যাক্টে জয়েন করতে চাই। তারপরও ভার্চুয়াল প্ল্যাটফর্মে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ কোয়াডে যুক্ত হলে ঢাকা বেইজিং এর সম্পর্ক খারাপ হবে। It will substantially damage our bilateral relationship. এর জবাবে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবে। কোয়াড ইস্যুতে চীন আগ বাড়িয়ে কথা বলছে। এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। পাল্টাপাল্টি এই বক্তব্যের একদিন পর চীনা রাষ্ট্রদূতের কাছে সেই বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 1 ঘন্টার আলোচনা শেষে পররাষ্ট্র সচিব জানান, রাষ্ট্রদূত লি জিমিং এর ভাষাগত দুর্বলতার কারণেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এটা আউট অফ কনটেক্সট করা হয়েছিল এবং সে এমন কিছু মিন করে নাই যে আমাদেরকে সে কোনো সাজেশন করতে চায় বা এটা সে ক্লারিফাই করেছে। মোটামুটি হ্যাঁ এক্সপ্লেন করেছে যে হ্যাঁ যে ওর ইংরেজিতে একটু সমস্যা আছে, সব মিলায়। তবে এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি চীনের রাষ্ট্রদূত। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ ও সহিংসতা সহ 5 মামলায় মামুনুল হককে আরও 15 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের ভার্চুয়াল আদালতে হাজির করে 38 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুজিব জন্ম শতবর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে নতুন করে তৎপর হয় হেফাজতে ইসলাম। রাজধানী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে তাণ্ডব চালায় সংগঠনটির নেতাকর্মীরা। 28 মার্চ হরতাল ডেকে নারায়ণগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ 5টি আর র্যাব করে আরও 1টি মামলা।
3 এপ্রিল সোনারগাঁওয়ে রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজত নেতা মামুনুল হক। ওই ঘটনায় মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতার বাড়িতে চালানো হয় হামলা। সেসব ঘটনার 6 মামলার 3টিতেই প্রধান আসামি মামুনুল হক। 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত স্ত্রী ঝর্ণা। বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভার্চুয়াল আদালতে নিয়ে ধর্ষণসহ নাশকতার 5 মামলায় মামুনুলকে 38 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানির পর 15 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। 5টি মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন করি। রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ সেখানে শুনানি হয়। শুনানি শেষে ভার্চুয়াল কোর্ট সোনারগাঁর 3 মামলায় এবং সিদ্ধিরগঞ্জের 2 মামলায় এই 5 মামলায় 3 দিন করে 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা যে সমস্ত তথ্যাদি পাবো সেই অনুসারে বিজ্ঞ আদালতের কাছে আমরা সেটা উপস্থাপন করব। 26 থেকে 28 মার্চ পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হন 17 জন। এসব ঘটনায় সারা দেশে মামলা হয়েছে 50-এরও বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাইকোর্টের রায়ের 10 বছর পরও দখলমুক্ত হয়নি জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। শুরুতে বিএনপি জামাতের প্রশ্রয়, পরে আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতের প্রভাব খাটিয়ে ধরে রাখা হয়েছে দখল। খেলাফত মজলিস নেতা আজিজুল হকের দখল করা ওয়াকফ সম্পত্তিটি এখন নিয়ন্ত্রণ করছেন তার ছেলে মামুনুল ও মাহফুজুল হক। রাজনৈতিক পরিচয়ে মসজিদ মাদ্রাসা দখলের দৃষ্টান্ত হয়ে আছে মোহাম্মদপুরের 7 মসজিদের পাশের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। 1988 সালে এই মাদ্রাসার নামে 10 কাঠা জমি ওয়াকফ করে দান করেন মোহাম্মদপুরের বাসিন্দা হাজি মোহাম্মদ আলী ও নূর হোসেন। প্রতিষ্ঠার পর যখন সুনাম ছড়াচ্ছিল তখন এর নেতৃত্ব নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব। এই বিবাদ প্রকাশ্যে আসে 2001 সালে। তখন বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকায় মাদ্রাসার দখল নেন খেলাফত মজলিসের নেতা মুফতি আজিজুল হক। সে বছর আজিজুল হকের বিরুদ্ধে মামলা করে মাদ্রাসার তখনকার কমিটি। উচ্চ আদালতের 2007 সালের রায়ের আলোকে 21 সদস্যের কমিটিকে 3 বছরের জন্য অনুমোদন দেয় ওয়াকফ প্রশাসন। এই কমিটির বিরুদ্ধে আদালতে আপিল করেও হেরে যান আজিজুল হক। 2010 সালে আবারও মাদ্রাসার নিয়ন্ত্রণ নিতে তৎপর হন আজিজুল হক। এই সময় তিনি কাজে লাগান হেফাজতে ইসলামের প্রভাব। প্রথমে ওয়াকফ প্রশাসককে ব্যবহার করে অনুমোদন করান 11 সদস্যের কমিটি। 2 মাসের মাথায় রিট হলে বাতিল হয়ে যায় সেই কমিটিও। আর 2010 সালে মাহফুজুল হক আর মাহমুদুল হকের 19 সদস্যের কমিটিও বাতিল হয় হাইকোর্টের রিটে। পরে 2011 সালের 8 ডিসেম্বর রিভিশন মামলায় আজিজুল হকের বিরুদ্ধে রায় দেন বিচারপতি মীর হাসমত আলীর একক বেঞ্চ। তবে গত 10 বছরে রায় কার্যকরে ওয়াকফ বা স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতায় পাননি বিতাড়িত কমিটি। মামুনুল হক, মাহফুজুল হক সাহেবদের যে রাজনৈতিক যে দৌরাত্ম, রাজনৈতিক যে দুর্বসন্ধিমূলক দৌরাত্ম, ওই দৌরাত্মর কাছে প্রকৃত মালিকরা অসহায়। মামুনুল ও মাহফুজুল হেফাজত নেতা হওয়ায় এই বিষয়ে কথা বলতে চাননি ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, সহকারী প্রশাসক রায়হান কাউসার সহ অন্যান্য কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যায় অবশেষে গ্রেপ্তার হলেন বাবুল আক্তার। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড পেয়েছে পিবিআই। তাদের তদন্তে এ হত্যাকাণ্ডে বাবুলের সংশ্লিষ্টতা পাওয়ায় থানা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এতে বাবুল সহ আসামি করা হয়েছে 8 জনকে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই এর হেফাজতে ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। বুধবার দুপুরে পাঁচলাইশ থানায় এসে মিতু হত্যায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এতে বাবুল ও তার 2 সোর্স এহতেশামুল হক ভোলা, কামরুল ইসলাম মুসা সহ আসামি করা হয়েছে 8 জনকে। মিতুর বাবার অভিযোগ, 2013 সালে কক্সবাজারে কর্মরত অবস্থায় এক উন্নয়ন কর্মীর সঙ্গে সম্পর্ক ছিল বাবুলের। বিষয়টি জানাজানি হওয়ার পর মিতুকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করান বাবুল। বাবুল আক্তার বিরুদ্ধে তার অভিযোগ পাইছে, অন্তর কর্মকর্তা বহু সময় থেকে জানাইছে। সেই কারণে আমি নিজে বাবুল আক্তার সহ আর আগে যারা সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ত আসামিদের বিরুদ্ধে আমি বাদী হয়ে নিতে মামলা করছি। পরে এ মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়া হচ্ছে বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটির মূল মামলাটি পিবিআই তদন্ত করছিল। পিবিআই প্রস্তাবের প্রেক্ষিতে
পিবিআই হেডকোয়ার্টার্স থেকে মামলাটি তদন্তভার পিবিআই অধিগ্রহণ করেছে। আমরা দ্রুতই মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে হস্তান্তর করব। এরপর দুপুর 2:30টার দিকে বাবুলকে নেওয়া হয় আদালতে। এই সময় বাবুলকে 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা বাবুল আক্তারকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালত আজকে সুপর্দ করি। আমরা 7 দিনের রিমান্ড মঞ্জুরের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড বিরোধিতা করে জামিন চেয়েছি। আমাদের রিমান্ড নামঞ্জুরের আবেদনটাও নামঞ্জুর হয়েছে, জামিন আবেদনও নামঞ্জুর হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং উইদিন 10 ডেজের মধ্যে প্রতিবেদনটা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশে আমরা জামিন পাই নাই, সন্তুষ্ট হয়েছে। আমরা আমরা উচ্চ আদালতে যাব। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় তখনকার পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সময় নিজের সোর্স সন্দেহভাজন মুসাকে না চেনা ও প্রমাণ লুকানোর অভিযোগে স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। চট্টগ্রামের পাঁচলাইশা থানায় মিতুর বাবার করা নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার এ তথ্য জানান। হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় বাবুলের সোর্স মুসাকে। এই কামরুল ইসলাম শিকদার মুসাই ছিলেন বাবুল আক্তারের সোর্স। পিবিআই দাবি করে বাবুল আক্তার ইচ্ছা করে মুসাকে না চেনার সাক্ষ্য দেন। উল্টো বাদী হওয়া মামলায় নিজের জঙ্গি বিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন। উনি নাকি বাবুল আক্তারের সোর্স ছিলেন এবং উনি নিয়মিত সোর্স হিসেবে ওনার বাসায় যাওয়া আসা করতেন। তাহলে সে ভিডিও দেখে মুসাকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে যে সে মুসা। তো সে ভিডিও দেখে বাবুল আক্তার তাকে শনাক্ত করেননি। বাবুলের দায়ের করা মামলার তদন্ত শেষ করতে গিয়ে নতুন মোড়। সর্বশেষ 2 জনের জবানবন্দি নিয়ে বাবুলের মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছিল। মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতারের সিদ্ধান্ত হয়। প্রায় 5 বছর আগের তথ্য আমাদেরকে খুঁজে পেতে হয়েছে এবং এজন্য খুব বড় বড় লোকজন সর্বোচ্চ পর্যায়ে ওনারা সাহায্য করছেন। আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে বাবুল আক্তার ইচ্ছাকৃতভাবে তার সোর্স চেনেন নাই। 2016 সালের 5 জুন ভোরে চট্টগ্রামের জিসির মোড়ে সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপের প্রস্তুতি আর ওয়ানডে সুপার লিগ বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজটা বাড়তি গুরুত্ব পাচ্ছে। লঙ্কানরা তারুণ্য নির্ভর দল নিয়ে আসবে, অন্যদিকে অনেকদিন পর বাংলাদেশ খেলবে পুরো শক্তির দল নিয়ে। সিরিজ জয়ের পথ সহজ করতে স্লো ফ্ল্যাট উইকেটের পরামর্শ টিম লিডার খালেদ মাহমুদ সুজনের। সামনে 2 বছর 2 টি-20 বিশ্বকাপ, 2023-এ ওয়ানডে বিশ্বকাপ, সেই সব মাথায় রেখেই চলছে দলগুলোর প্রস্তুতি। সব দলই গড়ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। ওয়েস্ট ইন্ডিজ যেমন বাংলাদেশে পাঠিয়েছিল একেবারে নতুন দল, লঙ্কানরাও বাংলাদেশে আসবে তারুণ্য নির্ভর দল নিয়ে। এতে করে পূর্ণ শক্তি দলের বিপক্ষে খেলার সুযোগ হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ দলও যে ভবিষ্যতের কথা ভাবছে না তেমনটা নয়। আগামী তারকারা ধারাবাহিক হতে পারছেন না, ভাবনাটা এখানেই। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনেকদিন পর পুরো শক্তির বাংলাদেশকে পাওয়া যাচ্ছে। ফিরছেন সাকিব মুস্তাফিজ, নেই বড় ইনজুরিও। টিম লিডার তাই সিরিজ জয়ে আশাবাদী। কুশল পেরেরা ওদের খুব ক্যাপ্টেন রোল হয়তো প্লে করবে। ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আবিষ্কার, আমরা জানি কতটুকু ডেঞ্জারাস হতে পারে ও। সুতরাং ওদের টিম যে খারাপ একদম এটা বলা যাবে না কিন্তু। হ্যাঁ, আর আমরা ডেফিনেটলি যে আমি যেটা বলছিলাম যে এই ফরম্যাটটা আমরা ভালো খেলি। আর আমি মনে করি যে আমাদের স্কিল বা সব কিছু আমাদের যেরকম দল, আমাদের আসলে সিরিজ না জেতার কোনো কারণই নেই। আইপিএলে সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুস্তাফিজ। স্লো উইকেটে যার বল হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। সাকিব মিরাজও অপেক্ষায় আছেন ছড়ি ঘোরাতে। তাই তো স্পিন ধরবে এমন ফ্ল্যাট উইকেটে খেলার পক্ষে সাবেক অধিনায়ক। আমরা চাবো ওয়েস্ট ইন্ডিজ আমরা যে উইকেটে খেলেছি ওরকম উইকেটে খেলতে, যে যতটুকু পারি ফ্ল্যাট উইকেটে খেলাটাই আমি মনে করি। আমাদের স্কিল ভালো আছে, আই বিলিভ। সাকিব মুস্তাফিজ ব্যাক করেছে, তো আমাদের মনে হয় যে আর এই ফর্মেটে তো আমরা সবসময় ভালো। আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথেও খুব ফ্রি আরামেই জিতেছি সিরিজ।
প্রতিষ্ঠিতদের পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে কুশল পেরেরার অধ্যায় শুরু হচ্ছে। আজ ঘোষণা হয়েছে 18 সদস্যের দল সহ অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে। ঘোষিত দলের তারুণ্যের ছড়াছড়ি, সিনিয়রদের বাদ দিয়েই বাংলাদেশে মিশনে আসছে লঙ্কানরা। দলে রাখা হয়নি করুণারত্নে, ম্যাথিউস, চান্দিমাল, লাকমলদের। 16 মে ঢাকায় পা রেখে 3 দিনের কোয়ারেন্টাইন করবে অতিথি দল। 21 মে একটি প্রস্তুতি ম্যাচের পর 23 মে হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের 2 ম্যাচ 25 ও 28 মে। পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প স্থগিত করেছে বাফুফে। পাশাপাশি বসুন্ধরা কিংসের 10 খেলোয়াড় যোগ না দেয়ায় 16 মে পুনরায় ক্যাম্পে ডাক ন্যাশনাল টিমস কমিটির। 17 মে থেকে মাঠের অনুশীলনে নামবে জামাল সাদরা। 22 অথবা 23 মে কাতারে রওনা হবে দল। বিশ্বকাপ ও এশিয়ান বাছাইকে সামনে রেখে ঘরোয়া মৌসুম চলাকালে ঘটা করেই জাতীয় ফুটবল দলের ক্যাম্পের ডাক ন্যাশনাল টিমস কমিটির। ক্লাব নাকি জাতীয় দল এমন প্রশ্নে বাফুফে জুড়ে দিয়েছিল কিছু শর্ত। ক্লাবের খেলা শেষ করে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল ফুটবলারদের। বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রথম দিনের পর দ্বিতীয় দিনও ক্যাম্পে যোগ দেয়নি অনেক খেলোয়াড়। তাই তো রিপোর্টিংয়ের শেষ দিনে ক্যাম্প স্থগিতে বাধ্য হলো বাফুফে। নতুন তারিখ 16 মে। আমাদের মুক্তিযোদ্ধার প্লেয়ার এসেছিল, সাইকেল প্লেয়ার এসেছিল, শেখ জামালের প্লেয়ার এসেছিল। গতকালকে যাদের খেলা ছিল আজকে সবাই এসেছিল, ওদেরকে আমরা কিন্তু ছুটি দিয়ে দিয়েছি। তো আসলে এইভাবে আরো সুবিধা হলো যে বসুন্ধরার যে প্লেয়াররা, ওরাও যেহেতু ফেডারেশন থেকে যোগাযোগ করা হয়েছে, ওরাও যেহেতু ঈদের পরে যোগাযোগ ক্যাম্পে উঠবে, এই কারণে আসলে আমরা সবাইকে একসাথে নিয়ে ক্যাম্পটা শুরু করলে ফেডারেশন হয়তো মনে করছে এটা বেটার হবে। বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা সবাই। তারপরও জুনের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্ব আয়োজনে এখনো শক্ত অবস্থানে এএফসি। 19 মে অংশগ্রহণকারী 5 দেশের মধ্যে ভার্চুয়াল আলোচনা শেষে জানানো হবে চূড়ান্ত নিয়মাবলী। দ্রুতই চূড়ান্ত ফিকচার ও ভেন্যুর কথাও জানায় এএফসি। কোভিড প্রোটোকল কি হবে, কাতারে গিয়ে কি কোভিড প্রোটোকল সবাইকে মানতে হবে, কি সিস্টেমের মধ্যে থাকতে হবে, কিভাবে বায়োবাবল ফলো করতে হবে এবং অন্যান্য যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সবাইকে যেমন বিস্তারিত অবহিত করা হবে, সেটাই হচ্ছে মিটিংটার এজেন্ডা। তারা খুব শীঘ্রই খেলার যে ফিকচার, স্পেসিফিক ভেন্যু, টাইম, সকল কিছু উল্লেখ করে খেলার ম্যাচ অফিসিয়াল দিনদের নাম তারা আগামী 2 দিনের মধ্যেই ডিক্লেয়ার করবেন। কোয়ারেন্টাইন শেষে হেড কোচ জেমিডের অধীনে ফুটবলারদের অনুশীলন করার সুযোগ মিলবে 17 মে থেকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরস্ক বা ইংল্যান্ড নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে পর্তুগালে। 29 মে পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। প্রথম বিকল্প হিসেবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামের নাম আসলেও কোয়ারেন্টাইন ইস্যুতে শেষ পর্যন্ত ভেস্তে যায় আলোচনা। এ উপলক্ষে ব্রিটিশ নাগরিকদের উপর থাকা চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পর্তুগাল। সবশেষ আসরের ফাইনালও আয়োজন করেছিল পর্তুগাল। লিসবনের সেই ফাইনালের অভিজ্ঞতার কারণেই আরেকবার পর্তুগালের উপর আস্থা রাখল ইউএফা। করোনা ভাইরাস মহামারী নিয়ে সতর্কতায় তুরস্ককে আপাতত লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। তুরস্ক থেকে ইংল্যান্ড ফিরতে হলে 10 দিন বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে ভ্রমণকারীদের, যে কারণে ফাইনালের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইউএফা। ইউরোপিয়ান ফুটবলে আজ বড় দলগুলোর ম্যাচ। ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে রাত 1টায় পিএসজি নামবে মপেলিয়ের বিপক্ষে। অন্যদিকে শীর্ষ 4-এ জায়গা করে নিতে সেরি আতে লড়বে ইউভেন্টাস। আর ইপিএলে 2 জায়ান্ট দল চেলসি ও আর্সেনালের লড়াই। ইউরোপ জুড়ে এখন চলছে উদযাপনের মেলা। একে একে শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়নদের দেখা মিলছে। সেরিয়ায় মুকুটের অধিকারী ইন্টার মিলান আর বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। ইপিএল এ ট্রফি গিয়েছে ম্যান সিটির ঘরে। তবে লা লিগা আর লিগ 1-এ এখনো চলছে ইঁদুর বিড়াল খেলা। লিগ 1-এ পিএসজির হাতে রয়েছে 2 ম্যাচ। লিলেকে টপকে শীর্ষে উঠতে জয়ের বিকল্প নেই পচেত্তিনোর দলের। সে লড়াইয়ের আগে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠতে মরিয়া তারা। তবে সেমির লড়াইয়ে মপেলিয়েকে তাদের মাঠে রুখে দেয়া কঠিন হবে। নেইমার, এমবাপেরা প্রস্তুত সেরাটা দেওয়ার জন্য। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে উজ্জীবিত মপেলিয়ে।
লিগ ওয়ানে টেবিল টপারদের চেয়ে এখনো 3 পয়েন্ট পিছিয়ে। শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। সামনে ফ্রেঞ্চ কাপের সেমি, সেদিকেই পূর্ণ মনোযোগ। সাফল্য দলকে অনুপ্রাণিত করবে। মপেলিয়ার বিপক্ষে জিততে মুখিয়ে আছি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখতে ইউভেন্টাসের সামনে সাসোলোর চ্যালেঞ্জ। গেল ম্যাচের হারে পিরলোর দল কঠিন পরীক্ষার মুখোমুখি। নেমে গেছে 5 নম্বরে। শীর্ষ 4-এ জায়গা করে নিতে জিতলেই শুধু হবে না, উপরের দলগুলোর হারের অপেক্ষায়ও থাকতে হবে। সবশেষ 5 ম্যাচে 4 জয় পাওয়া সাসোলোকে রুখে দেওয়া কঠিন হবে ইউভেন্টাসের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চেলসি আর্সেনাল লড়াই। শীর্ষ 4-এ অবস্থান শক্ত করতে জিততে হবে ব্লুদের। পয়েন্ট হারালেই ঘটতে পারে বিপত্তি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে জয়ের ধারা বজায় রাখা চেলসির লক্ষ্য। প্রতিপক্ষ আর্সেনালের অবস্থান 9 নম্বরে। তাদের ইউরোপা লিগে জায়গা পাবার সম্ভাবনা বেশ ক্ষীণ। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। এবার চলে যাব অন্যান্য প্রসঙ্গে। ইসলামের জন্য নতুন টাকা যেন অপরিহার্য, তাই ঈদের আগ মুহূর্তে অনেকেই ব্যাংকে ভিড় করেন নতুন টাকার জন্য। তবে এবছর চাহিদা মতো নোট না পেয়ে হতাশ অনেকেই। বিশেষ করে 20 টাকার নিচের কোনো নোট দিতে পারেনি ব্যাংক। তারপরও নতুন টাকার মজুদ কম, তাই অনেকেই ফিরেছেন খালি হাতে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ফিলিস্তিনের আল আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী ফিলিস্তিন সহ বিশ্বের যে কোনো জায়গায় এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার পর রকেট নিক্ষেপ করে প্রতিবাদ জানায় হামাস। এরপর গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম সংগঠন হামাস রকেট নিক্ষেপ করে তার জবাব দেয়। ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে 36 জন ফিলিস্তিনি। সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। এর ফলে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে বাড়ছে দীর্ঘসূত্রিতা। তাই দ্রুত উপাচার্য নিয়োগের দাবি শিক্ষকদের। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে কাজের গতি হারানোর শঙ্কা তাদের। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 49টি। এগুলোর মধ্যে 3টির কার্যক্রম এখনো শুরু হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয় 19 মার্চ। এরপর চলতি দায়িত্ব হিসেবে উপ উপাচার্যকে দায়িত্ব দেয়া হয়। এখনো নিয়োগ হয়নি স্থায়ী উপাচার্য। একই অবস্থায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, সরকারি অন্য বড় পদগুলোতে মেয়াদ শেষের আগেই নিয়োগ দেয়া হয়, অথচ বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্য ছাড়া থাকতে হয়। যখন একজন সচিবের পদ খালি হয়ে যায়, ওনার আগের দিনে কিন্তু প্রজ্ঞাপন দিয়ে ওই পদটা খালি পূরণ করে ফেলে। কিন্তু আমরা জানি না এই যে উপাচার্যের পদটি কেন খালি হওয়ার সাপেক্ষে ওনার আগে থেকে একটা প্যানেল করে 15 দিন বা 1 মাস আগ থেকে এই কার্যক্রমগুলো আরম্ভ করে। তাইলে আমার মনে হয় না যে এই ধরনের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা থাকবে না। শিক্ষাবিদরা বলছেন, একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ উপাচার্য। ওই পদ শূন্য থাকা খুবই দুঃখজনক। তাদের অনেক সমস্যায় তখন নিরসন হয়ে যায়। তা আমার মনে হয় এদিকে কালক্ষেপণ করা উচিত নয়। প্রাইভেট হোক পাবলিক হোক, বিশ্ববিদ্যালয়গুলি যেন সম্পূর্ণ হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ নিয়োগের জন্য 10% জ্যেষ্ঠ অধ্যাপককে নিয়ে একটি পুল গঠন করা হয়েছে। উপাচার্য নিয়োগের বিষয়টি নজরে আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানায় 3টা প্যানেল তারা লিস্টেড করে, তারা তালিকা করে সেটা আমাদের প্রধানমন্ত্রী দপ্তরে প্রেরণ করা। সেখান থেকে অনুমতি নিয়ে সেটা রাষ্ট্রপতি দপ্তর, মহামান্য রাষ্ট্রপতি দপ্তর, সেখান থেকে হওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় সেটা জিওটা ইস্যু করে। আরও 4টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদও চলতি এবং আগামী মাসে শেষ হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ সময়ে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। করোনা মহামারীর মধ্যেও বিভিন্ন বিপণী বিতান কিংবা ফুটপাতে ক্রেতার উপচে পড়া ভিড়। মার্কেটের প্রবেশ পথে স্বাস্থ্যবিধি মানা হলেও বিভিন্ন দোকানে তা মানা হচ্ছে না।
দোরগোড়ায় ঈদ, তাই তো করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা আর সরকারি নানা বিধিনিষেধ ভুলে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানী বিভিন্ন শপিং মল, মার্কেট সহ দোকানে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। করোনা ঝুঁকি থাকলেও তার তোয়াক্কা করছেন না ক্রেতারা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত সবাই। ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক সহ নানা পণ্যের অফারও দিচ্ছেন দোকানিরা। আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মাস্ক পরা, তবে অনেকে দেখি যে পরে না। তবে আমার ভালো তো আমি বুঝি যে মাস্ক পরলে আমার জন্য অনেক নিরাপদ। এদের আনন্দেতে মানুষের দিশাহারা হয়ে এখন আসতে হয়, বাচ্চা কাচ্চাদের ইয়ে করতে হয়, মার্কেটিং করতে হয়, না করলে তো হয় না। করোনায় আয় কমে যাওয়ায় আগের চেয়ে ক্রেতা কম বলে দাবি ব্যবসায়ীদের। তারপরও গণপরিবহন খোলাই বিক্রি নিয়ে সন্তুষ্ট তারা। বর্তমানে ব্যবসা টিকিয়ে রাখাই বড় লক্ষ্য তাদের। টুকটাক ব্যবসা নেওয়া ভালোই হয়েছে, খারাপ না। আবার লকডাউনে মন্দির ভালো, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটু মোটামুটি এই 13 তারিখ থেকে ছাড়ছে, তাও আমরা চলার মতো এখন একটু চলতে পারবো। যদি সামনে লকডাউন না দেয় তাহলে আমাদের একটু মোটামুটি আল্লাহ দিলে একটু ভালোই হবে। শপিং মলের পাশাপাশি বিক্রি বেড়েছে ফুটপাতেও। চাঁদ রাতে বিক্রি আরও জমবে বলে আশা ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে শেষ কার্যদিবসে ব্যাংকগুলোতে অনেককেই ভিড় করতে দেখা গেছে নতুন টাকার জন্য। তবে অন্যান্য বছরের তুলনায় এবার নতুন নোট কম মিলেছে। ব্যাংক কর্মকর্তারা জানান, করোনার কারণে চাহিদা অনুযায়ী দেয়া যাচ্ছে না নতুন নোট, তবে স্বাভাবিক রয়েছে কল মানি রেট। করোনার কারণে এবার 3 দিন ঈদের ছুটি বেঁধে দেয় সরকার। সেই হিসেবে আগামীকাল থেকে ব্যাংকসহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। শেষ কার্যদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল না বললেই চলে। তবে গ্রাহকদের মধ্যে বেশিরভাগই সংগ্রহ করতে এসেছেন নতুন নোট। আবার খুব অল্প সংখ্যক গ্রাহককে দেখা গেছে টাকা তুলতে। এখানে আজকে আসছি নতুন টাকা নেওয়ার জন্য। ঈদের দিন ছোট ভাই বোনেরা চায়, একটা 50 টাকা, একটা 20 টাকা, একটা 100 টাকা নোটের জন্য আসছি। বাচ্চা কাচ্চা আছে বাসায়, খাওয়া দাওয়া এভরিথিং এগুলো মেটানোর জন্যই মূলত আসলে এই টাকাগুলো উঠাইতে আসছি। ব্যাংকগুলো 20, 50 ও 100 টাকার নতুন নোট বিতরণ করলেও মেলেনি 5 ও 10 টাকার নতুন নোট। তবে অনেকের অভিযোগ, কার্যক্রম শুরুর কিছুক্ষণ পর বিতরণ বন্ধ করে দেওয়া হয় 20 টাকার নতুন নোট। তবে ব্যাংকগুলোতে পাওয়া না গেলেও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে 120 টাকায় বিক্রি হচ্ছে 5, 10 ও 20 টাকার নতুন নোট। 150 টাকায় বিক্রি হচ্ছে 50 ও 100 টাকার নতুন নোট। ব্যাংকে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে 10 টাকা নোট বিক্রি হচ্ছে। বাইরের জন্য 10 টাকা নোট পাইতাছি না। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক জানান, ব্যাংকটির প্রধান শাখা থেকে দিনে সর্বোচ্চ 30 কোটি টাকার নতুন নোট বিতরণ করা হচ্ছে। এদিকে 2% সুদ হারে